মা যা ছিলেন, মা যা হয়েছেন, ইস্টবেঙ্গলে পারফরমেন্স মেট্রিক্সের সমস্যা এ নিয়ে একটু আলোচনা করব। তো গতকাল শুতে যাওয়ার আগে ভারত থেকে আমার এক পরিচিত এক ইস্টবেঙ্গল ফ্যান আমার হোয়াটসঅ্যাপে লিখলো, আহ, দুটো টিমই ঘেটে গেল। মানে ইস্টবেঙ্গলের যে প্রথম টিমটা খেলো সুপার কাপে, আর যেই টিমটা অল ইন্ডিয়া গোল্ড কাপ খেললো গতকাল, সেই প্রসঙ্গে বললো দুটো টিমই ঘেটে গেল। তো ওকে আমি একটাই উত্তর দিলাম, ঘেটে গেল আবার কি, দুটো টিমই তো ঘেটেছিল। তো মা যা ছিলেন, মা যা হয়েছেন, এইটা তারাশঙ্করের লেখা ধাত্রী দেবতার একটা বিখ্যাত একটা উক্তি। মানে তখন পরাধীন ভারত, তো মায়ের কী অবস্থা ছিল আগে, পরবর্তীকালে ব্রিটিশ আমলে কী অবস্থা। তো আজকে সকালে দেখলাম ঘুম থেকে উঠে একজন ইস্টবেঙ্গল ফ্যান, তিনি মাঝে মধ্যে লেখালেখি করেন আমার চ্যাট ফোরামে, ওখানে লিখেছেন যে এই বছর সুপার কাপে যদি প্রথম এক দুইয়ের মধ্যে না থাকে তাহলে অস্কারকে সরিয়ে দেওয়া উচিত। তো এখানেই না মূল সমস্যাটা ইস্টবেঙ্গলের ফ্যানদের বা ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্টে, যে কীভাবে আপনি ইভ্যালুয়েট করছেন। আমি তো এতদিন অনেক আলোচনা করেছি যে জুনিয়র লেভেলে ইভ্যালুয়েশন পদ্ধতিতে ভীষণ গণ্ডগোল রয়েছে। মানে যেভাবে আপনি স্কাউটিং করছেন, আপনি ডেলি ইভ্যালুয়েট করছেন, আপনি ডিসিশন নিচ্ছেন একে প্রমোট করবেন কি করবেন না, সেখানে বিস্তর টেকনিক্যাল ফল্ট, মানে খুব মারাত্মক ফল্ট রয়েছে, অজ্ঞানতা, অশিক্ষা রয়েছে। এটা কিন্তু সিনিয়র লেভেলেও রয়েছে। আপনারা যারা আমার চ্যাট ফোরামে বিগত 7 বছর ধরে ফলো করছেন, আপনারা দেখবেন যে কুয়াদ্রাত যখন সুপার কাপ জিতলো, তখন তো সবাই উল্লাসে মেতে, গোটা ইস্টবেঙ্গল ফ্যান সমাজ। তখন কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে এটা আবার একটা ব্লান্ডার হলো। এবং সেই সিজনের শুরুতেই, মানে যখন সবাই সুপার কাপে মোহে আচ্ছন্ন নাচানাচি করছে, তখন ওই এপ্রিল মাসে ভারতে গিয়েছিলাম একটা ব্যক্তিগত কাজে। তখন ওই আপনার ওই পয়লা বৈশাখের দিন, বার পুজোর দিন মাঠে গিয়েছিলাম। তখন আমি একটা ভিডিও করেছিলাম ছোট্ট, সেটা আপলোডও করেছিলাম। ওখানে আমি বলেছিলাম ইস্টবেঙ্গল ডুববে এই বছর। বুঝুন কখন, যখন সুপার কাপ হয়েছে, সবাই আনন্দে মেতে, নতুন মরশুম শুরু হয়নি, সবাই রাজা মহারাজা করছে কোয়াদ্রাতকে, তখনই কিন্তু আমি বলেছিলাম, এমন নয় যে ঘটনা ঘটে যাওয়ার পর, মানে চোর পালানোর পর কিন্তু বুদ্ধি বাড়েনি। কেন, তার কারণটাও এখানে ব্যাখ্যা করছি যে কোথায় সমস্যাটা হচ্ছে ইস্টবেঙ্গলের সিনিয়র ম্যানেজমেন্টে বা ফ্যানদের সমস্যা হলে সমস্যা নেই, সমস্যা হচ্ছে সিনিয়র ম্যানেজমেন্টে কোথায় সমস্যা। তো আপনি কীভাবে একজনকে জাজ করছেন সেটা খুব গুরুত্বপূর্ণ, রেলিভেন্সটা তো বোঝা দরকার। তার আগে একটা ব্যক্তিগত একটা ঘটনা বলি। তখন আমি ভারতবর্ষে ছিলাম, দক্ষিণের একটা শহরে একটা বড় কোম্পানিতে ছিলাম। একটা বড় টিম আমার তখন ছিল, বেশ বড় টিম বানাতে হয়েছিল একদম শূন্য থেকে, হায়ারিং ফায়ারিং এসব করে। তো একটা সময় হলো যখন টিমকে আরও বাড়ানোর প্রয়োজন পড়লো, যেটা র্যাম্প আপ বলে। মানে ধরুন বিদেশের ক্লায়েন্ট বললো আরও আমার 10টা লোক লাগবে, তো রাতারাতি আপনাকে র্যাম্প আপ করতে হবে। খুব ভালো কথা, র্যাম্প আপ করতে হবে। তার জন্য আপনার উপায় কী, স্বল্প সময় আপনার র্যাম্প আপ করতে হবে। তো উইকেন্ডে ড্রাইভ হতো, শনিবার করে ড্রাইভ, ওয়াকিংয়ের মতন ড্রাইভ, একটু অর্গানাইজড, মানে একদম র্যান্ডাম ওয়াকিং, কিছুটা কিছুটা আপনার আগে থেকে সিভি শর্টলিস্ট করে তাতে ইনভাইট করা হতো, কিছুটা ওয়াকিং থাকতোই। যেরকম ড্রাইভেতে আমি যেতাম, ধরুন আমার টিমের দরকার। একটা সময় এলো যখন অন্য টিমে আমার ডোমেনের কাজ, আমার যে ডোমেনে আমি কাজ করি, সেই ডোমেনে অন্যান্য ধরুন যারা টিম রয়েছে, তারা আমাকে বলতো, ভাই তুমি একটু আসবে শনিবার দিন। মানে আমার হয়তো কোনো রিকোয়ারমেন্ট নেই। এমন কেন, বলছে না তুমি একটু মোটামুটি ঠিকঠাক লোক হায়ার করো। খুব ভালো কথা, তো যেতাম, খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকতো। আর তাছাড়া ধরুন সবাই সতীর্থ, মানে না যাওয়ার কী আছে, মানে কোন হাতিঘোড়া শনিবার দিন কাজ করব আমি। তো আমি যেটা করতাম, দেখুন বেশিরভাগ ক্ষেত্রে ড্রাইভগুলো হয় জুনিয়র লেভেলে হয়, 2 to 3 years অফ এক্সপিরিয়েন্স। 2 to 3 years অফ এক্সপিরিয়েন্স, আমি যে ডোমেনে কাজ করি সেই ডোমেনে ভারতে খুব বেশি কাজ তখন হতো না, এখন অল্প বিস্তর হয়, তখন একদমই হতো না। তো সেই জন্য আমি জানতাম যে 2-3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকাও যায়, এক্সপিরিয়েন্স না থাকাও তাই। তো আমার যেটা আমি ঠিক করে নিয়েছিলাম যে এটাকে আমাকে শূন্য থেকে শেখাতে হবে। তো এবার আপনি কাকে শূন্য থেকে শেখাতে পারেন, যার শেখার ইচ্ছে আছে এবং যার শেখার ক্ষমতা আছে, দুটোই থাকতে হবে। ধরুন আপনার ইচ্ছে আছে, ক্ষমতা নেই, হবে না। বা আপনার ক্ষমতা আছে, আপনার ইচ্ছে নেই, সেটাও হবে না। মানে ইচ্ছেটা তো, মানে ধরুন অনেকেই আছে, ধরুন জীবন সম্পর্কে হতাশ,
এবার আমাকে যদি একগাদা লোককে নিয়ে হ্যান্ডেল করতে হয়, ওই স্বল্প সময়ে তার মধ্যে দ্বীপ জ্বালানো আমার পক্ষে সম্ভব নয়। এটা একটা সিনেমা নয় যে গোটা 2 ঘন্টা ধরে আমি একজনের মধ্যে দ্বীপ জ্বেলে দেবো। মানে মোটিভেশন ব্যাপারটা ওই চট করে হয় না। ওই যে দুটো প্লেয়ারের কথা বলেছিলাম, র্যান্ডাম আমায় ফোন করে বলা হয়েছিল, তাদের মোটিভেট করতে সম্ভব নয় এত অল্প সময়। আর যেখানে আপনি একদম টিম লিড করছেন, সেটা সম্ভবই না। তো আমি এই দুটো জিনিস আমার মূল বিচার করার বিষয় ছিল, এ বুদ্ধিমান কিনা বা বুদ্ধিমতী কিনা, পুরুষ নারী দুজনেই তো ছিল, আর এর মধ্যে শেখার ইচ্ছে আছে কিনা। তো এইটা জাজ করার জন্য তাদের অত সিভি দেখানো আমার দরকার ছিল না। অবশ্যই ইংরেজিটা যাচাই করতেই হতো, সেটা যাচাই করে নিতাম কিছু একটা লিখিয়ে, মানে কাউকে হ্যাটা না করে ভদ্রভাবে ওটা বিচার করে নিতাম সেই ইংরাজিটা মোটামুটি লিখতে পারে কিনা। কেন আমাকে যদি তাকে এখন ইংরেজি লেখানো শেখাতে হয় তাহলে তো মুশকিল হয়ে গেল। 3টে ব্যাপার। এবার তার মধ্যে এই বুদ্ধি আছে কি না সেটা বিচার করার জন্য তার ওই কাজকর্ম নিয়ে আমি খুব বেশি জিজ্ঞেস করতাম না, কারণ আমি জানতাম কাজকর্ম মোটামুটি একটা করেছে, ওই কাজ আমার কোনো কাজে লাগবে না। তো তাকে জিজ্ঞেস করতাম তোমার কী ভালো লাগে। যেমন একদিন একটা ছেলে বলে সে তো ক্রিকেট ভালো লাগে, আমি তাই ক্রিকেট নিয়ে একের পর এক প্রশ্ন করতে থাকলাম। এমন না যে আমি ক্রিকেটে এক্সপার্ট, কিন্তু তার উত্তর থেকে আমি পাল্টা প্রশ্ন তৈরি করতাম। একদিন যেমন একজন মহিলা বলল সে রান্না খুব ভালোবাসে, তাকে রান্না নিয়ে প্রশ্ন করলাম। এমন না যে আমি রান্না জানি, কিন্তু কেউ একটা উত্তর দিল, আপনার মধ্যে একটা ন্যূনতম বুদ্ধি থাকলে আপনি একটা পাল্টা প্রশ্ন তৈরি করতে পারবেন, মানে আপনি ইনডেপথ যেতে পারবেন। যেটা আমি আগের একটা উদাহরণ দিলাম, যে আলুর দম আপনি বানাবেন, আপনার যে ইনপুট আলু, তার মধ্যে যে মিষ্টত্ব থাকবে, তার মধ্যে যে জলীয় ভাব থাকবে, সেটা তো ভেরিয়েবল, ডিপেন্ডিং আপনি কখন বছরে কোথায় আলু কিনছেন, কোন দেশে আলু কিনছেন। তো কিন্তু আপনার ফাইনাল যে আলুর দম, তার টেস্ট একই রকম হতে হবে। তো তাকে জিজ্ঞেস করতাম তুমি এটা কী করে ম্যানেজ করো, বা আপনার ঝাল বেশি হয়ে গেলো বা মিষ্টত্ব বেশি হয়ে গেলো, রান্নায় নুন বেশি হয়ে গেলো, সেটা আপনি কীভাবে ম্যানেজ করো। তো ভেরিয়েবলসগুলো সে কীভাবে ম্যানেজ করছে, তার এই নলেজটা আছে কি না। তার যদি নলেজটা থাকে তার মানে সে নলেজেবল, সে লজিক্যাল মাইন্ডেড, তাকে আমি তখন ট্রান্সফারেবল, তখন তার আমার পেশার যে কাজটা, সেই কাজটা তাকে শিখিয়ে নিতে পারবো, তার বেসিক্সটা যদি ঠিক থাকে। তো এইভাবে আপনাকে কিন্তু একটু পরিস্থিতি বুঝে আপনাকে চেঞ্জ করতে হবে আপনার স্ট্র্যাটেজি। সবসময় একভাবে, আপনি ধরুন অন্য দেশে হায়ারিং করছেন, সেখানে তো প্রচুর রেলিভেন্ট এক্সপিরিয়েন্স লোক আছে, তখন আপনাকে অন্য স্ট্র্যাটেজি অ্যাডপ্ট করতে হবে। সব সময় একই ওই গতে বাঁধা মানে কাটা মারা টেকনোলজি চলবে না, মানে চোখ কান বুঝে কপি পেস্ট করলে চলবে না, আপনাকে স্থান কাল পাত্র বুঝে আপনাকে স্ট্র্যাটেজি বদল করতে হবে। তো এখন ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যেটা একদম সরাসরি ইস্টবেঙ্গলের ব্যাপারেই আসা যাক এবার। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে এখনও অনেকের বদ্ধমূল ধারণা আছে যে ট্রফি ওরিয়েন্টেড কোচ লাগবে, ট্রফি জিততে হবে। অবশ্যই আপনাকে জিততে হবে, কেউ মানা করছে না, নিষেধ করছে না, ট্রফি জিততে হবে, কিন্তু ট্রফি জেতা অনেকটা অঙ্কের উত্তর মিলিয়ে দেওয়ার মতো। এবার অঙ্কের উত্তর অনেকেই মিলিয়ে দেয়। আপনারা জানেন আপনার ছোটোবেলা আপনার কীরকম শিক্ষক ছিল, আপনার পার্সোনাল শিক্ষক যদি থাকে বা স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক, যারা ভালো শিক্ষক তারা সবসময় দেখে যে আপনি কীভাবে শেষে উত্তরটা মেলালেন বা উত্তরে এলেন বা প্রবলেমটা সলভ করলেন। ফিজিক্সের প্রবলেম বা কেমিস্ট্রির প্রবলেম, ম্যাথসের প্রবলেম, স্টেপসটা খুব ইম্পর্টেন্ট। আপনি যে ফাইনাল যে উত্তরে এলেন, যে ফাইনাল স্টেপে এলেন, তার মাঝে ইন্টারমিডিয়েট স্টেপগুলো ঠিকঠাক করেছেন কি না। তো ট্রফি জেতাটা ধরুন আপনার অঙ্কের উত্তরটা মিলিয়ে দেওয়ার মতন, অঙ্কের উত্তরটা আপনি মিলিয়ে দিয়েছেন, কিন্তু আপনি যে স্টেপসগুলো ফলো করেছেন ওগুলো লজিক্যাল স্টেপস কিনা, সেই স্টেপসগুলো আপনি বুঝে করেছেন কিনা, বুঝে আপনি ওগুলো লিখিতভাবে করেছেন কিনা। যদি না করে থাকেন তাহলে কিন্তু আপনি একটা অঙ্ক মেলাতে পারবেন, দুটো অঙ্ক মেলাতে পারবেন, 3 নম্বর অঙ্কের বেলা মুখ থুবড়ে পড়বেন, 4 নম্বর বেলা আপনার অঙ্কের প্রতি একটা বিতৃষ্ণা চলে আসবে। তো সেরকমই ট্রফি জেতানোটা বড় ব্যাপার নয়। কোয়াদ্রার যে ট্রফি জিতিয়েছিল, কীভাবে জিতিয়েছিল, কোন পরিস্থিতিতে জিতিয়েছিল, 6টা বিদেশি নিয়ে খেলেছিল, একমাত্র উড়িষ্যা ছাড়া বাকিরা খুব একটা তখন শক্তিশালী ছিল না, মোহনবাগানের প্লেয়াররা ছিল না তখন সুপার কাপে, তখন ইন্ডিয়ানরা চলে গেছিলো খেলতে। কিন্তু আপনাকে কিন্তু আইএসএলে খেলতে হবে, যেখানে 4 বিদেশি 6 বিদেশির আপনি সুবিধাটা পাবেন না। এই প্রত্যেকটা ব্যাপারে এখনও তো সুপার কাপে একই বিষয়। এই বছর যে সুপার কাপ চলছে সেখানে আপনার 6 বিদেশি খেলছে, আপনার মোহনবাগান আর গোয়া আর কিছুটা নর্থ ইস্ট ছাড়া বাকিরা একদমই অপ্রস্তুত। তো এই পরিস্থিতিতে আপনি যদি জেতেনও সুপার কাপ, কিচ্ছু এসে যাবে না, আপনার মূল সমস্যাটা মিটবে না। যে ধাপগুলো ফলো করছে অস্কার, সেই ধাপগুলোতে গণ্ডগোল রয়েছে। আজকে ধরুন অনেকে এখন গালমন্দ করছেন ইস্টবেঙ্গলের যে দ্বিতীয় টিম আসামে গিয়ে হারলো, বা প্রথম টিমের খেলা নিয়ে বিদেশিদের গালমন্দ করছেন, কিন্তু আমি এটা বারবার বলছি আপনাকে, তো
খেলাটা তৈরি করতে হবে। আপনার কাছে দুটো ব্যাপার আছে দেখুন ফুটবলে, এক হচ্ছে ইন্ডিভিজুয়াল স্কিল আর হচ্ছে কোচের স্কিল, দুটোই আপনার দরকার। আমি হয়তো খুব বেশি হয়তো ইন্ডিভিজুয়াল স্কিল নিয়ে আলোচনা করেছি, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি ধরুন 11টা ব্রাজিলিয়ান প্লেয়ারকে নিয়ে চলে এলেন, বা স্পেনের ফার্স্ট টিমকে নিয়ে চলে এলেন, তাদেরকে অস্কারকে দিলেন, দেখবেন তারা খেলতে পারছে না, তারাও দেখবেন চেন্নাইয়ের কাছে গিয়ে হেরে গেল, চেন্নাই যে ভারতীয় ব্রিগেডের কাছে হেরে গেল। তো স্পেনের ন্যাশনাল টিমকে যদি আপনি অস্কারের হাতে দেন, কেননা প্লেয়াররা তো নিজেরা খেলবে না, প্লেয়াররা তো কোচ নয়, ভুলে যাচ্ছেন আপনারা, প্লেয়াররা নিজেদের খেলাটা জানে, মানে কীভাবে বল ধরবে, ছাড়বে, পেরিফেরাল ভিশন, নিজের ব্যাপারটুকু জানে। তাকে তো ম্যানেজ করতে হবে, আপনাকে তো 11টা প্লেয়ারকে নিয়ে একটা টিম গেম করতে হবে। আপনি ধরুন যুদ্ধ, একটা যুদ্ধে কি সৈনিক লাগে, আর লাগে একজন ম্যানেজার যে তাদের ম্যানেজ করবে, তাদেরকে দিয়ে কম্বিনেশন করাবে। তা আপনি ধরুন 11টা দুর্ধর্ষ সৈন্য নিয়ে এলেন, কিন্তু তাদেরকে যারা কম্বাইন করবে সেখানে সমস্যা, তাহলে তো মুশকিল। আপনি ধরুন রান্না, একই ব্যাপার, আপনি নামি দামি সব সামগ্রী কিনে আনলেন, কিন্তু রান্না করতে পারেন না, আপনি পারেন না, বা আপনার স্ত্রী পারে না, আপনার মা পারে না, তাহলে তো ব্যাপারটা দাঁড়াবে না, না? তো এটাই বলার ছিল যে ইস্টবেঙ্গলের যে জুনিয়র টিমের সমস্যা, সেটা অনূর্ধ্ব-17 টিমেও আছে। অনূর্ধ্ব-17 টিমে যে খেলাটা আমি দেখতে গেছিলাম গত বছর, তার আগের বছর, যেখানে যখন দেবজিৎ রায় ছিল, যে বাঙালি কোচ ছিল, তার নামটা ভুলে যাচ্ছি, সে এখনও জড়িত, সে নিচ থেকে বলছে তোরা তুলে মার, দেবজিৎ রায়কে তুলে মার। তো এই যদি আপনি আন্ডার-17 খেলান এই ধরনের টিম গেম, তারা সেখান থেকে ছেলেরা বেরিয়ে আপনার রিজার্ভ টিমে যাবে, রিজার্ভ টিম থেকে তারপর আবার আপনার সিনিয়র টিম, সমস্ত জায়গায় কিন্তু এক সমস্যা, কোচ ঠিকঠাক করে আপনার কম্বিনেশন টিম গেম তৈরি করছে না, আর আপনার খালি ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের দোষ দিচ্ছে। ইন্ডিভিজুয়াল প্লেয়াররা অবশ্যই দোষী, মানে যারা দক্ষিণ থেকে যাদেরকে আমদানি করা হয়েছে কেরালা থেকে মূলত, তারা ইন্ডিভিজুয়াল ইভ্যালুয়েশনে তারা ফেল করবে, মানে অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল প্লেয়ার, মানে কোনো ভালো কোচও তাদের নিয়ে কিছু করতে পারবে না খুব একটা। প্লাস প্রবলেম হচ্ছে আপনার সিস্টেমিক প্রবলেম, মানে ইন্ডিভিজুয়াল প্রবলেম তো আছে, প্লাস সিস্টেমিক প্রবলেম, দুটোকে এক করবেন না। চলে, ভালো থাকবেন।